বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ নিয়ে আগ্রহ বাড়ছে ক্রিকেট বিশ্বে। বিশ্লেষকরা বাংলাদেশের বর্তমান টেস্ট দলকে বেশ সমীহ করছে। বাংলাদেশ সিরিজকে সামনে রেখে নিবিড় অনুশীলনে ইন্ডিয়া, স্পিন সামলাতে অপ্রচলিত শট খেলছে রোহিতরা। ঘরোয়া ক্রিকেট থেকে ফিক্সিং এর বিষ দূর করাই সিসিডিএম এর মূল লক্ষ্য। মাসুদুজ্জামান নিয়েছেন সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব। চ্যাম্পিয়ন্স লিগের শুরুর দিনই মাঠে নামছে 7 চ্যাম্পিয়ন লিভারপুলের প্রতিপক্ষ এসি মিলান। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ নিয়ে আগ্রহ বাড়ছে ক্রিকেট বিশ্বে। ক্রিকেট পণ্ডিতরা বাংলাদেশের বর্তমান টেস্ট দলকে বেশ সমীহ করছেন। ভারতের সাবেক ক্রিকেটাররা রোহিত শর্মাদের সতর্ক করে দিয়েছেন, বাংলাদেশকে হালকাভাবে নিলেই বিপদ। যে 5 কারণে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ আকর্ষণীয় হতে চলেছে সেটির ব্যাখ্যা রহমান পেয়ারের রিপোর্টে। বাংলাদেশ কি এশিয়ার দ্বিতীয় সেরা টেস্ট দল? গত মাসে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টাইগাররা বাড়িয়ে নিয়েছে মনোবল। এবার বিশ্ব ক্রিকেটের অন্যতম কঠিন অ্যাসাইনমেন্ট, ভারতের বিপক্ষে সাদা পোশাকে লড়াই। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। 5টি কারণে আপনি বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ মিস করতে চাইবেন না। বাংলাদেশ আভাস দিয়েছে তারা কতটা ভালো হতে পারে। টাইগাররা পাকিস্তানে 2টি টেস্ট জয় পেয়েছে, এমন একটি দল যাদের বিপক্ষে তারা আগে জেতেনি। অ্যাওয়ে টেস্ট জয় বাংলাদেশের জন্য বিরল। ঘরের বাইরে 67টি টেস্টের মাত্র 8টি জিতেছে তারা, কিন্তু এই 8টি জয়ের মাঝে 4টি এসেছে 2021 থেকে। ভারত 2012 সাল থেকে ঘরের মাঠে টেস্ট সিরিজে অপরাজিত। 17টি সিরিজে হারেনি ইন্ডিয়া। ভারতীয় সমর্থকদের জন্য তাদের দল কিভাবে সেই আধিপত্যকে আরো প্রসারিত করতে পারে তা দেখার একটা সুযোগ। বিপরীতে বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশা, বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ জানাবে। সৌরভ গাঙ্গুলি মনে করেন বাংলাদেশ নিয়ে চিন্তার কিছু নেই। যদিও তারা পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে এসেছে, তবুও ভারতের মাটিতে এসে বাংলাদেশ ভারতের বিপক্ষে জিততে পারবে না। কিন্তু সুনীল গাভাস্কার এতটা নিশ্চিন্ত নন। কিংবদন্তি গাভাস্কার রোহিত শর্মা ও বিরাট কোহলিদের সতর্ক থাকতে বলেছেন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের মতে এখন টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে গোনায় ধরতে হবে। তাদের হালকাভাবে নিলে বিপদ হতে পারে। সিরিজের প্রথম টেস্ট চেন্নাইয়ে, একটি ট্র্যাক যা ঐতিহ্যগতভাবে স্পিনকে সাহায্য করে। কিন্তু বড় প্রশ্ন হলো, বল যদি বেশি স্পিন করে তবে এটি কার পক্ষে যাবে? রাওয়ালপিন্ডিতে টাইগার স্পিনাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অন্যদিকে শেষ অ্যাসাইনমেন্টে ভারত মাত্র 3টি ওয়ানডেতে শ্রীলঙ্কার স্পিনারদের কাছে 27 উইকেট হারিয়েছে। বাংলাদেশের পেসারদের দুরন্ত ফর্ম। হাসান মাহমুদ, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ ঐতিহাসিক সিরিজ জয়ে পাকিস্তানের 10 উইকেটের 10টাই শিকার করেছিলেন। এমন এক কীর্তি যা আগে বাংলাদেশের পেসাররা দেখাতে পারেননি। রহমান পেয়ার, 71। বাংলাদেশ সিরিজকে সামনে রেখে নিবিড় অনুশীলনে ভারত। প্র্যাকটিস সেশনে স্পিন সামলাতে অপ্রচলিত শট খেলতে দেখা গেছে রোহিত শর্মাকে। মেরে খেলবেন ভারতের ক্যাপ্টেন। এছাড়া অনুশীলনে দেখা যাচ্ছে পেসে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না বিরাট কোহলি। প্রথম টেস্টের আগে ভারতীয় টিমের প্রস্তুতির গল্প মাদিয়া স্যারের কাছে। রোহিত শর্মা রিভার্স সুইপ, এক জীবনে এই যুগলবন্দি দেখা গেছে হাতে গোনা। আর টেস্ট ম্যাচের আগে ওই অপ্রচলিত, একেবারেই অবাক করা চেন্নাই টেস্টের আগে স্পিনারদের বিপক্ষে আনঅর্থোডক্স শটের অনুশীলন করতে দেখা গেছে রোহিত শর্মাকে। কিন্তু কেন? গেম প্ল্যানটা আসলে কি?
এক্সপার্টরা বলছেন স্পিনে বল স্বাভাবিকের চাইতে বেশি টার্ন হওয়ার কথা চিন্নস্বামীর উইকেটে। সে বিষয়টা মাথায় রেখেই হয়তো বিকল্প পরিকল্পনায় ভারতের ক্যাপ্টেন স্বাভাবিক খেলাটা খেলা যেহেতু যাবে না, তাই সাকিব, তাইজুল কিংবা মিরাজদের রিভার্স সুইপ করে লাইন আর লেন্থ ওলটপালট করে দেওয়ার গেম প্ল্যান। এই ওপেনার খানিকটা বেশিক্ষণ ব্যাট করতে পারলে এমন শটে টাইগার স্পিনারদের ছন্দ শুরুতে একটু এদিক সেদিক করে দেওয়া যায়, যদি ফায়দা পাবে বাকি ব্যাটাররা। অন্যদিকে পেসারদের বিপক্ষে পুল শট অনুশীলন করতে দেখা গেছে রোহিতকে। টাইমিংগুলো ঠিকঠাক হয়েছে মোহাম্মদ সিরাজের ফাস্ট বোলিংয়ের বিপক্ষে। রোহিতদের অনুশীলনের সারাংশটা হয়তো এরকম যে পেস বোলিংয়ে যাই করেন না কেন, চেন্নাইয়ের স্পিনিং ট্র্যাকে স্পিনারদের আক্রমণ করার কৌশল অর্থাৎ কাউন্টার অ্যাটাকের স্ট্র্যাটেজিতে খেলবেন। এদিকে দীর্ঘদিন বাদে টেস্ট ক্রিকেটে ফেরার অপেক্ষায় বিরাট কোহলি বাংলাদেশি পেসারদের জন্য থাকতে পারে সাফল্য কিংবা অনুপ্রেরণার বিরাট সূত্র। বিরাট কোহলি নেটে জসপ্রীত বুমরার বলে আউট হয়েছেন দুবার। মাহাদি হাসান, ৭১। লাইমলাইটে থাকেন না, তবে নীরবে করে চলেছেন নিজের কাজটা তাইজুল ইসলাম। টাইগার ক্রিকেটের নতুন সাইলেন্ট কিলার। গেল ৩ বছরের পরিসংখ্যান বলছে টেস্ট ক্রিকেট ডমিনেট করা বোলারদের মধ্যে তাইজুলের অবস্থান ১১ নম্বরে। বিশ্বের যে কোনো স্পিন ট্র্যাকে একা হাতে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের চিত্র। তাই ভারতের বিপক্ষে প্রথম টেস্টে এই তাইজুলই হতে পারে টাইগারদের ট্রাম্প কার্ড। চিপকের মন্থর উইকেটে কোহলি রোহিতদের গলার কাটা হতে পারে এই স্পিনিং জিনিয়াস। রেদওয়ান শাওনের রিপোর্ট। লাইট, ক্যামেরা, লাইমলাইট, হালের ট্রেন শব্দটার সাথেও সখ্যতা গড়ে ওঠেনি ১০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে। কিছুটা আন্ডাররেটেড থেকেই পারফরমেন্সটা করে গেছেন লাল বলের ক্রিকেটে। তাইজুল ইসলাম বাংলার ক্রিকেটের এক সাইলেন্ট কিলার। রাওয়ালপিন্ডি জয়ের পর এবার ভারত বধের পরিকল্পনা শুরু হয়েছে টাইগার ডেরায়। মিরপুরে শতরঞ্জির সে ছক তৈরিতে ব্যস্ত লিটন, মুশফিক, শান্তরা। ভারত সিরিজে টাইগারদের চিন্তাটা বাড়িয়েছে এসজি বলের ক্রিকেট। দীর্ঘ সময় কুকাবুরা বলের অভ্যস্ততা কপালে ফেলেছে দুশ্চিন্তা। চিপকে ধীর গতির উইকেটের চরিত্রটা যে বলছে এই পিচে অ্যাডভান্টেজটা সবসময় পায় স্পিনাররা। টাইগারদের বিপক্ষে ভারতের প্রথম টেস্টের স্কোয়াডেও মিলেছে এমনই বার্তা। আশ্বিন, জাদেজা, কুলদীপ, আকসার, এই ৪ স্পিনারকে রেখে শান্তদের বিপক্ষে দল বানিয়েছেন রোহিত শর্মা। স্কোয়াডে ৪ পেসার থাকলেও প্রথম টেস্টের উইকেট বিবেচনায় 11-এ দেখা যেতে পারে ৩ স্পিনার। যদি তাই হয় তবে পাকিস্তান টেস্টে ৩ পেসার খেলানো বাংলা কি ভারতের বিপক্ষেও রাখবে একই পরিকল্পনা? হিসাব বলছে এমনটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভারতের ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং লাইন আপকে বাগে আনতে স্পিনিং অ্যাটাকেই ভরসা রাখবে হাথুর সিংহে। আর সেটা হলে প্রথম টেস্টে টাইগারদের সবচেয়ে বড় হাতিয়ার হবে তাইজুল ইসলাম। শুধু মুখের কথাই নয়, ২০২১ সাল থেকে লাল বলে তাইজুলের পরিসংখ্যানটা বলছে এমনই ইতিহাস। ক্রিকেটের সংখ্যা নিয়ে কথা বলা বিখ্যাত ওয়েবসাইট ESPN ক্রিকইনফো বলছে গেল ৩ বছরে টেস্ট ক্রিকেট ডমিনেট করা বোলারদের মধ্যে তাইজুলের অবস্থানটা উপরের সারিতে। এ সময়ে নিজেকে আলাদাভাবেই চিনিয়েছেন TJ12। শুরুটা ২০২১ সালের পাল্লেকেলে টেস্টে। লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেটের কীর্তি গড়েন দ্বিতীয় টেস্টে। একই বছর চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই তুলে নেন ৭ উইকেট। যদিও তার অতি দানবীয় বোলিং ফিগারও ম্যাচ বাঁচাতে পারেনি টাইগাররা। ২০২২ সালে সাউথ আফ্রিকার মাটিতে দ্বিতীয় টেস্টে ৯ উইকেট। ২০২৩ সালে মিরপুরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষেও সেই ৯ উইকেট। একই বছর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেট নিয়ে হন জয়ের নায়ক। দ্বিতীয় টেস্টে জয় না এলেও তাইজুলের পকেটে ছিল ৫ উইকেট। গেল ৩ বছরে সাদা পোশাকে রঙিন বলে দেশের সেরা স্পিনারের নামটাও তাইজুল ইসলাম। এই সময়ে দেশের টপ 3 স্পিনারের পরিসংখ্যানে চোখ বুলালে স্পষ্ট হয় সেটা। ১৭ ম্যাচের ৩২ ইনিংসে ৮৯৮ ওভার বল করা তাইজুল ৩০ এভারেজে উইকেট নিয়েছেন মোট ৮১। ২৩ ম্যাচের ৪১ ইনিংসে ৮৪ উইকেট নেয়া মিরাজের এভারেজটা ৩২-এর বেশি। সাকিবও আছেন তালিকার ৩ নম্বরে। ২২ ইনিংসে ৩২.৫ এভারেজে ৩২ উইকেট আছে মিস্টার আল হাসানের নামের পাশে। এমন পরিসংখ্যান আভাস দেয় বিশ্বের যে কোনো স্পিনিং ট্র্যাকে বল হাতে তাইজুলই হতে পারে টাইগারদের ট্রাম্প কার্ড। আর এসজি বলেও যেহেতু স্পিনাররাই পায় সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ, সেহেতু বিরাট, রোহিত, গিলদের গলায় ঘন্টা পরানোর কাজটা করতে পারেন তাইজুল ইসলাম। রেদওয়ান শাওন, ৭১।
টাইগার পেসাররা এখন আর কেবল টি-20 বা ওয়ানডে খেলার জন্য নয়, সবাই বরং দারুণ ফিট হয়ে উঠেছেন লাল বলে। আর তাই ক্যাপ্টেন নিজের ইচ্ছে মতো সাজাতে পারবেন বোলিং পরিকল্পনা। ইনজুরি থেকে ফিট হয়ে প্র্যাকটিস ম্যাচে এখনো শরীফুল বোলিং করছেন ফুল রান আপে। প্রতিটা পেস বোলারের থিওরি একই, বাট কিছু কিছু কোচের দু একটা কথা অন্যরকম। সো আমার মনে হয় যে আসছে তার বেস্টটা দিয়ে গেছে, সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করছি। সো ওইখান থেকে ছোটো ছোটো কিছু নিয়ে আর কি এখন এত দূর আসা। ফিটনেস ইস্যুটা সবাই সবার দিক থেকে ইমপ্রুভ করছে। সো ইনশাল্লাহ আমার মনে হয় না বিশ্ববার কোনো ফ্যাক্ট হবে এখন পেস বোলারদের বোলিং করতে। সব পেস বোলারের দেখেন সবারই ফিটনেস বা স্পিনার বা ব্যাটসম্যান সবার ফিটনেসটা কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। সো ফিজিও ট্রেনার ওদেরকে অবশ্যই থ্যাঙ্কস দিতে হয়। প্র্যাকটিস সেশন সোহেল স্যার সুন্দর করে সাজিয়েছেন, আমাদের প্র্যাকটিস ম্যাচ সিনারিও করতেছেন, আবার প্র্যাকটিস ম্যাচ আছে। সো আমার মনে হয় টি-20 আমরা ভালো একটা প্রিপারেশন নিচ্ছি এখানে। ইনশাল্লাহ আমরা হারাবো, আমাদের সেই বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি। ঘরোয়া ক্রিকেট থেকে ফিক্সিং এর বিষ দূর করাই এখন মূল চ্যালেঞ্জ। ক্রিকেট কন্ট্রোল অব ঢাকা মেট্রোপলিস বা সিসিডিএম এর সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে প্রথম দিন বিসিবিতে এসে এমন কথাই খেলাযোগকে জানালেন মাসুদুজ্জামান। নতুন বাংলাদেশে ক্রিকেটকেও দূষণমুক্ত করতে বিসিবি প্রেসিডেন্টের কাছ থেকে মিলেছে পূর্ণ সমর্থন। খালিদ জামিলের রিপোর্ট। দেশের ক্রিকেটে ফিক্সিং এর কালো থাবা। বিপিএল থেকে ঘরোয়া ক্রিকেটের বাকি অংশেও ঢুকে পড়েছিল এই কালো বিষ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে না হয় টাকার ঝনঝনানি থাকে, জুয়াড়িদের উপর চালাতে হয় নজরদারি, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা তার নিচের টায়ারের লিগ নিয়ে তো দর্শকদের খুব বেশি আগ্রহ থাকে না। সেখানেও ম্যাচ পাতানোর দরকার তবে কেন পড়ে? ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস বা সিসিডিএম ঢাকার ক্লাব ক্রিকেটকে সমন্বয় করে। সেটার দায়িত্ব এখন নয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান মাসুদুজ্জামানের কাঁধে। নতুন দায়িত্ব নিয়ে বিসিবিতে প্রথম দিন আসার আগেই ভালোভাবেই টের পেয়েছেন ঘরোয়া ক্রিকেট থেকে ম্যাচ পাতানোর ভূত তাড়ানোই হবে তার কমিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ম্যাচ পাতানো ইস্যুগুলো সামনে আসে, ক্ষমতা ধরে রাখার, ভোটে জেতার ক্ষেত্রে কাউন্সিলরশিপ, এই ইস্যুগুলো সামনে চলে আসে। সেই রাজনীতির ক্ষেত্রে আসলে আপনাদের জায়গা থেকে কোনো চিন্তাভাবনা আছে কিনা, বা সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিনা? এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তুমি হয়তো জানো, তুমি তো এই সিসিডিএমের এই ঢাকা ভিত্তিক যে 12টা ডিরেক্টরসের রাজনীতি, এইটা আসলে মূল জায়গাটা এই সিসিডিএম। এখানে কে কয়টা ভোট কন্ট্রোল করবে, কে কাকে নিয়ে যাবে, এই পলিটিক্স কিন্তু চলতেছিল। এটা অনেক দিনের, এই জঞ্জাল অনেক দিনের। বাট আমরা আশা করি যে এই জঞ্জাল থেকে যেভাবেই হোক ক্রীড়া জগৎকে মুক্ত করতে হবে। এর আগে সংবাদ মাধ্যমে বহুভাবেই ম্যাচ পাতানোর প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং সেটা তথ্য প্রমাণ সহ। এর আগে সেসবের সুরাহা হয়নি, কারণ তখনকার বিসিবি কর্তারা সর্প হয়ে দংশন করেছেন, তবে ওঝা হয়ে সেই বিষ নামানোর অভিনয় করে গেছেন কেবল। বিসিবি নির্বাচনে এই ম্যাচগুলোর ফলাফল নির্ভর করে অনেক অংশেই, তাই সবকিছুকে পক্ষে নিতে ম্যাচ পাতানোরও গ্রিন সিগন্যাল থাকতো একেবারে ওপর মহল থেকে। তবে নতুন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ এসব বিষয় নিয়ে এক চুল ছাড় দিতে নারাজ। সিসিডিএম এর নতুন সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে প্রথম দিনের মিটিংয়ে দিয়েছেন সেই বার্তাই। বোর্ড প্রেসিডেন্ট আমার থেকে জানতে চাইছে আপনি কি চান, আপনার কি প্রয়োজন, আমি সমস্ত সাপোর্ট আমি দিব। আপনি ক্রীড়াঙ্গনটাকে মানে দুর্নীতিমুক্ত রাখবেন, আম্পায়ারিং বলেন, গ্রাউন্ডস বলেন, হোয়াট এভার ইজ লজিস্টিক বলেন, যেই সাপোর্ট আপনার লাগবে আপনি পরিষ্কার সাপোর্ট নেবেন। নয়া বিসিবি বসের কথায় সন্তুষ্ট সিসিডিএম, তবে নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে কোনো স্বৈরতান্ত্রিক পথে কাজ করতে রাজি নন মোহামেডান ক্লাবের এই পরিচালক ও নারায়ণগঞ্জের কাউন্সিলর। বর্ষিয়ানিক ক্রীড়া সংগঠক দেশের ক্রিকেটে বর্তমানের সর্বোচ্চ কর্তাকে নিজের সেই চাওয়ার কথাও জানিয়ে এসেছেন। উপর থেকে সিদ্ধান্ত আসতো, আমরা বাস্তবায়ন করতাম, সেই জিনিসটা আমি চাই না। আমরা চাই যে আমরা নিজ থেকে পরিকল্পনা, বিভিন্ন রকমের পরিকল্পনা আমরা বোর্ডে উত্থাপন করব। ওনারা ওইখান থেকে কোনটা ভালো হয়, খেলার জন্য, ক্রীড়া জগতের জন্য ভালো হয়, ক্লাবগুলির জন্য ভালো হয়, সেই দায়িত্বটা ওনারা করবেন। সিসিডিএম এর আপাতত টার্গেট তৃতীয় বিভাগ ক্রিকেট নিয়ে। এরই মধ্যে দেরি হয়ে গেছে দিন 15, ছুটতে হবে তাই ক্যালেন্ডারের পাতার চেয়ে দ্রুত গতিতে। খালিদ জামিল, 71। ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলঙ্কা সফরে হারের মুখ দেখেছে বাংলাদেশ নারী এ দল। কলম্বোয় সিরিজের চতুর্থ টি-20-তে শ্রীলঙ্কা এ দলের কাছে 19 রানে হেরেছে বাংলার মেয়েরা।
এর আগে টানা 3 ম্যাচ জিতে টি-20 সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী এ দল। টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। ফাহিমা খাতুন ও মারুফা আক্তারদের দাপটে 40 রানে 4 উইকেট হারায় লঙ্কানরা। বিপর্যয়ে পড়া দলকে পথ দেখান অধিনায়ক সাথিয়া সান্দিপানি। পঞ্চম উইকেটে পিউমি ওয়াতসালাকে নিয়ে 42 বলে 47 রানের জুটি গড়েন তিনি। শেষে টাইগারদের 124 রানের টার্গেট দেয় তারা। জবাবে ব্যাট করতে নেমে 105 রানে গুটিয়ে যায় টাইগার্সরা। 5 ম্যাচ সিরিজে বাংলাদেশ নারী এ দল 3-1 ব্যবধানে এগিয়ে। টি-20 বিশ্বকাপে এখন থেকে ছেলেদের সমান প্রাইজ মানি পাবেন মেয়েরাও। ক্রিকেটে নারী পুরুষ বৈষম্য দূর করতে এ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এর ফলে 2024 নারী টি-20 বিশ্বকাপের অর্থ পুরস্কারের পরিমাণ হয়েছে দ্বিগুণের বেশি। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই টুর্নামেন্টে দলগুলোকে মোট $79,080 পুরস্কার দেওয়া হবে, যা 2023 আসরের তুলনায় 225% বেশি। গত বছর সাউথ আফ্রিকায় চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া পেয়েছিল $10 লাখ। এবার শিরোপাজয়ী দল পাবে $23,40,000। এবারের নারী টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু রাজনৈতিক অস্থিরতায় টুর্নামেন্টটি আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি। আগামী 3রা অক্টোবর বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। ফিরছে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন্স লিগ। 36 দল নিয়ে নয়া ফরম্যাটে মাঠে গড়াচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের নয়া মৌসুম। শুরুর দিনই মাঠে নামছে 7 চ্যাম্পিয়ন। বিগ ম্যাচে এসি মিলানের মাঠে খেলতে যাবে লিভারপুল। এদিকে ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ স্টুটগার্ট। দুটি ম্যাচই শুরু হবে রাত 1টায়। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। দম ফেলার ফুরসত নাই। ঠাসাসুচির চাপে চিড়ে চ্যাপটা ইউরোপিয়ান ক্লাবগুলো। একদিকে চলছে ঘরোয়া লিগ, তো অন্যদিকে নতুন রূপে ফিরছে নয়া এডিশনের চ্যাম্পিয়ন্স লিগ। বর্তমান আর সাবেক মিলিয়ে শুরুর দিনই হতে চলেছে 7 চ্যাম্পিয়নের শোডাউন। ওপেনিং ডেতেই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ওদের প্রতিপক্ষ দীর্ঘদিন পর ইউসিএলে ফেরা জার্মান ক্লাব স্টুটগার্ট, যে দলটার বিপক্ষে এবারে লস ব্লাঙ্কোরা লড়বে প্রথমবার। যেখানে শেষ করেছিল সেখান থেকেই যেন শুরু করছে রিয়াল মাদ্রিদ। 3 মাস আগে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে 15 নম্বর ইউসিএল শিরোপা জিতেছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। এবারে মিশন 16-এর প্রথম ম্যাচে হাজির আরেক জার্মান ক্লাব। এই যাত্রা রিয়ালের বর্নির কাজটা যেন সহজে করে দিচ্ছে স্টুটগার্ট, কারণ জার্মানদের বিপক্ষে বরাবরই অপ্রতিরোধ্য এই দলটা। এখনো পর্যন্ত 21 বারের লড়াইয়ে 14 জয়ের বিপরীতে লস ব্লাঙ্কোস হেরেছে কেবল 1 ম্যাচ। স্প্যানিশ লা লিগায় নয়া সিজনে অবশ্য রিয়ালের শুরুটা দুর্দান্ত বলার উপায় নেই। শেষ 5 ম্যাচে হার না থাকলেও ড্র আছে 2খানা। এদিকে এই ম্যাচ দিয়ে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হতে চলেছে কিলিয়ান এমবাপের। ইউসিএল জয়ের স্বপ্ন পূরণের প্রথম স্টেপে পা রাখবেন এই ফরাসি স্ট্রাইকার। রিয়ালের জার্সিতে শুরুটা টপসি টার্ভি হলেও এরই মধ্যে 6 ম্যাচে 4 গোল করেছেন জার্সি নাম্বার 9। এই ম্যাচের আগে স্বস্তি ফিরেছে রিয়াল শিবিরে। প্লেইং 11-এ ফিরছেন জুড বেলিংহাম আর চুয়ামেনি, তবে ইনজুরিতে সাইড লাইনেই থাকছেন ব্রাহিম দিয়াজ, কামাভিঙ্গা, দানি কেভার্স আর আলাভা। স্টুটগার্টের বিপক্ষে 4-2-3-1 ফরমেশনে কৌশল সাজাতে পারেন কার্লো আনচেলত্তি। ডিফেন্সের শক্তি বাড়াতে ব্যাক 4-এ থাকছেন মেন্দি, রুডিগার, মিলিতাও আর কারবাহাল। ফ্রন্ট লাইনে থাকছেন ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহ্যাম, রদ্রিগো, সাথে কিলিয়ান এমবাপে। এদিকে রাতের আরেক জমজমাট ম্যাচে লিগে নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে লিভারপুল। মিলানোতে 6 ইউরোপিয়ান কাপ জয়ীদের প্রতিপক্ষ 7 বারের চ্যাম্পিয়ন এসি মিলান। লিভারপুল এসি মিলান দুদলের লড়াইটা বেশ পুরনো। 2005-এ ইউসিএল ফাইনালে টাইব্রেকারে মিলানকে হারিয়ে শিরোপা জিতেছিল অলরেডস। বছর 2 বাদে সেই প্রতিশোধ তুলে নিয়েছিল ইতালিয়ান ক্লাবটা। দুদলের অতীত পরিসংখ্যানে এগিয়ে লিভারপুল। মিলানের ঘরের মাঠেও দুর্দান্ত অলরেডস। এই ভেন্যুতে আছে অপরাজিত থাকার রেকর্ড। তবে ইপিএল-এ ঘরের মাঠে গেল ম্যাচে নটিংহ্যামের বিপক্ষে আপসেটের শিকার হয়েছে সালা বাহিনী। এই ম্যাচে তাই হারের ক্ষত সারিয়ে জয় দিয়ে ইউসিএল শুরু করতে চাইবে অলরেডস। কোহিনুর কর্নার, 71।
আর্থিক নীতিমালা ভঙ্গের অভিযোগে শুরু হয়েছে ম্যানচেস্টার সিটি বনাম প্রিমিয়ার লিগের মধ্যকার আলোচিত আইনি লড়াই। সোমবার লন্ডনের ইন্টারন্যাশনাল ডিসপিউট রেজুলেশন সেন্টারে প্রথম দিনের শুনানিতে অংশ নিয়েছে দুই পক্ষ। 6 বছরের তদন্ত শেষে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে 115টি অভিযোগ প্রিমিয়ার লিগের, যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ। এ মামলায় যে পক্ষই জিতুক প্রতিপক্ষের কাছে মামলার খরচ দাবি করতে পারবে তারা। সেক্ষেত্রে ম্যানচেস্টার সিটি মামলায় জিতে খরচ দাবি করলে তা শোধ করতে হবে প্রিমিয়ার লিগের সবকটি দলকে। ধারণা করা হচ্ছে মামলায় ম্যানচেস্টার সিটির খরচ হতে পারে কয়েকশো কোটি পাউন্ড। এই মামলার রায়ে অসন্তুষ্ট পক্ষ আপিল করতে পারবে, তবে সেই আপিল শুনানি হবে ভিন্ন বিচারকদের প্যানেলে। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।